2019 সালে একজন মানুষ রহস্যজনকভাবে মারা যায়, কিন্তু তার মৃত্যুর সাথে সাথে খুলে যেতে শুরু করলো এমন এক ফাইল যেটা আজও কাঁপিয়ে দিচ্ছে পুরো বিশ্বকে। এই ফাইলগুলোকেই বলা হয় দ্য এপস্টেইন ফাইলস। নমস্কার বন্ধুরা, রুফ টিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা কোনো সাধারণ কনস্পিরেসি স্টোরি না, এটা এমন এক কেস যেটা সবাইকে এক সুতোয় বেঁধে ফেলেছে। 1998 সালে এক আমেরিকান ব্যক্তি প্রায় $8 মিলিয়ন একটি আইল্যান্ড কেনে। এই আইল্যান্ডটি যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডসের অংশ ছিল, যার নাম ছিল লিটল সেন্ট জেমস। বাইরে থেকে দেখতে এটি একেবারে যেন স্বর্গের মতো, কিন্তু এই স্বর্গের ভেতরেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর কালো সত্য। এমন এক স্ক্যান্ডাল যার জন্য আশেপাশের আইল্যান্ডে থাকা মানুষজন একে পেডোফাইল আইল্যান্ড বলে ডাকত। এখানে 12 থেকে 17 বছর বয়সী নাবালিকা মেয়েদের ট্রাফিকিং করা হতো এবং তাদের যৌন নির্যাতন করা হতো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই আইল্যান্ডে কারা আসত? সারা বিশ্বের ধনী মানুষ, আরবপতি, বিলিয়নিয়ার এবং নামি দামি সেলিব্রিটিরা। এদের মধ্যে ছিল বড় বড় নাম: ব্রিটেনের প্রিন্স, বিজ্ঞানী স্টিফেন হকিং, কমেডিয়ান, অনেক রাজনীতিবিদ ও বিলিয়নিয়ার। এদের জন্য এখানে পার্টির আয়োজন করা হতো। কিন্তু প্রশ্ন হলো, এই আইল্যান্ডের মালিক কে ছিল? এর উত্তর একটাই নাম: জেফ্রি এপস্টেইন। একসময় ব্রুকলিনে শিশুদের স্কুল টিচার ছিল সে, কিন্তু ভাগ্যের খেলায় কেরিয়ারে এগিয়ে গিয়ে হঠাৎ করেই সে ধনীদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হয়ে যায়। প্রায় $600 মিলিয়ন সম্পত্তি জড়ো করে সে মাল্টি মিলিয়নিয়ার হয়ে ওঠে। এপস্টেইনের একটি প্রাইভেট জেটও ছিল, যার নাম ছিল লোলিটা এক্সপ্রেস। বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল মানুষদের সাথে ডাইরেক্ট অ্যাক্সেস ছিল। তার বন্ধুদের মধ্যে ছিল বিল ক্লিন্টন থেকে শুরু করে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী পর্যন্ত। যা কিছু চলছিল, যা কিছু হচ্ছিল, সবকিছু অনেক দিন ধরেই চাপা ছিল। কিন্তু 2005 সালে একটি ছোট পুলিশ কমপ্লেন্ট এই কেসে ট্রিগার হয়ে ওঠে। মার্চ 2005-এ ফ্লোরিডার পাম বিচ এলাকায় এক 14 বছরের মেয়ে তার বাবা মায়ের সঙ্গে লোকাল পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে। মেয়েটি জানায়, রয়্যাল পাম বিচ হাই স্কুলে তার সঙ্গে পড়া এক ক্লাসমেট তাকে এক ধনী লোকের বাড়িতে নিয়ে গিয়েছিল। বলা হয়েছিল শুধু মাসাজ দিতে হবে এবং এর জন্য $200 থেকে $300 পাওয়া যাবে। কিন্তু সেখানে পৌঁছে সম্পূর্ণ ভিন্ন কিছু ঘটে। এপস্টেইন মেয়েটির সামনে শুধু একটি তোয়ালে পরে হাজির হয়। সে মেয়েটিকে কাপড় খুলতে বলে এবং তারপর তাকে যৌন নিপীড়ন করে। পুলিশ যখন প্রথম ভিকটিমকে জিজ্ঞেস করে সে কি আর কোনো মেয়েকে চেনে যারা এপস্টেইনের কাছে গিয়েছিল, তখন সে 2টি নাম দেয়। সেই দুজনের সঙ্গে কথা বললে আরও 2টি নাম সামনে আসে। এভাবে চেইন থামছেই না। পুলিশ যখন একটা ভিকটিমকে ট্র্যাক করত, তখন আরও 2জন সামনে চলে আসত। কয়েক মাসের মধ্যেই পাম বিচ পুলিশ চিফ 35 জন ভিকটিমকে শনাক্ত করেন। সবচেয়ে ভয়াবহ ব্যাপার ছিল, প্রতিটি মেয়ের গল্প প্রায় একদম একই। সবাইকে মাসাজের অজুহাতে ডাকা হয়েছিল। অধিকাংশ ভিকটিমের বয়স ছিল 13 থেকে 16 বছরের মধ্যে এবং তারা গরিব পরিবারের মেয়ে ছিল। অনেকের বাবা মাও ছিল না। তারা এতটাই অসহায় ছিল যে তাদের কথা শোনার মতো কেউই ছিল না। পুলিশ বুঝতে পারে এটা কোনো ছোটোখাটো অপরাধ নয়, এটি ছিল একটা পুরোপুরি অর্গানাইজড পিরামিড স্কিম। প্রতিটি মেয়েকে নতুন মেয়ে আনার জন্য অতিরিক্ত টাকা দেওয়া হতো। এইভাবে এক মেয়ে আরেক মেয়েকে নিয়ে আসত, আর সে তৃতীয় মেয়েকে। এই পদ্ধতিতে শতাধিক মেয়ে জড়িয়ে পড়ে, যাদের বেশিরভাগের বয়স 18-র নিচে ছিল। 2006 সালের মধ্যে পাম বিচ পুলিশ এপস্টেইনের বিরুদ্ধে এত শক্ত কেস তৈরি করে যে জুলাই 2006-এ এফবিআইও তদন্ত শুরু করে, যার নাম দেওয়া হয় অপারেশন লিপ ইয়ার। 53 পাতার রিপোর্ট। ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক, নিউ মেক্সিকো পর্যন্ত ভিকটিমদের স্টেটমেন্ট নেওয়া হয়। এপস্টেইনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল সেক্স ট্রাফিকিংয়ের মামলা দায়ের হয়। I was 16 years old. 17, 14 years old. This is me. This was me. This is me when I met Jeffrey Epstein. This is me when I met Jeffrey Epstein. 36 জন নাবালিকা ভিকটিম, ডজন ডজন সাক্ষী। এত বড় চার্জ থাকার পরেও এমন একজন মানুষের সারা জীবন জেলে থাকার কথা ছিল, কিন্তু বাস্তবে পর্দার পিছনে চলছিল অন্য কিছু। মায়ামির ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্তা এপস্টেইনের আইনজীবীদের সঙ্গে একটা সিক্রেট ডিল করেন। এই ডিল অনুযায়ী এপস্টেইন শুধু পতিতাবৃত্তির 2টো ছোট চার্জে নিজেকে দোষী সাব্যস্ত করবে এবং বদলে সে ও তার সহযোগীরা বাকি সব ক্রিমিনাল চার্জ থেকে ইমিউনিটি পাবে।
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় ছিল এই ডিলটি সিল করা হয়েছিল, এমনকি ভিকটিমদেরও এ সম্পর্কে জানানো হয়নি। যদিও আমেরিকার আইনে এটি বাধ্যতামূলক, তবুও কেউ কিছু করতে পারেনি। 30 জুন 2008-এ এপস্টেইন কোর্টে হাজির হয় এবং দোষ সাব্যস্ত করে। তাকে মাত্র 18 মাসের সাজা দেওয়া হয়। এই সময় তাকে পাম বিচ কাউন্টি জেলের প্রাইভেট উইংয়ে রাখা হয়। তাকে সপ্তাহে 6 দিন প্রতিদিন 12 ঘন্টা নিজের বিলাসবহুল অফিসে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সে শুধু রাতে জেলে ঘুমাতে আসত। এমনকি সাজা শেষ হওয়ার 5 মাস আগেই জুলাই 2009-এ তাকে মুক্তি দেওয়া হয়। এরপর বহু বছর এপস্টেইন স্বাভাবিক জীবনযাপন করে, নিজের প্রাইভেট জেটে ঘোরে, আইল্যান্ডে পার্টি দেয় এবং ক্ষমতাবান লোকদের সাথে মেলামেশা করে। কিন্তু একজন জার্নালিস্ট, যিনি ঠিক করেছিলেন যে তিনি এপস্টেইনকে ছেড়ে দেবেন না, তার নাম জুলি কে ব্রাউন। তিনি একজন আমেরিকান ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, যিনি মায়ামি হেরাল্ডের জন্য কাজ করতেন। 2009-এ এপস্টেইন মুক্তি পাওয়ার পর থেকেই তিনি এই কেসের পেছনে লেগে থাকেন। নভেম্বর 2018-এ তিনি রিপোর্টের একটি সিরিজ প্রকাশ করেন, কিভাবে সিস্টেম এপস্টেইনকে বাঁচিয়েছিল। তিনি এটিকে নাম দেন পারভার্সন অব জাস্টিস। মিডিয়ায় এটি নতুন বিস্ফোরণ দেয়, জনগণের ক্ষোভ বাড়ে, আবার তদন্তের দাবি ওঠে। এই চাপের ফলেই নিউ ইয়র্কে আবার এপস্টেইনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। জুলি ব্রাউন 80টিরও বেশি সম্ভাব্য ভিকটিম শনাক্ত করেন। যথেষ্ট প্রমাণ থাকায় জুলাই 2019-এ এপস্টেইনকে আবার গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এমন চার্জ আনা হয় যাতে মোট সাজা 45 বছর পর্যন্ত হতে পারত। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসে 10ই অগাস্ট 2019-এ। এপস্টেইনকে জেলের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। Jeffrey Epstein. Epstein was found dead in his jail cell in New York on Saturday. অফিশিয়ালি বলা হয় সে নিজের সেলের ভেতরে বেডশিট ব্যবহার করে আত্মহত্যা করেছে, কিন্তু পরিস্থিতি ছিল সন্দেহজনক। সেই রাতে সে সেলে একা ছিল, কোনো সেলমেট ছিল না। আশ্চর্যজনকভাবে সেই রাতেই জেলের ক্যামেরাগুলো কাজ করছিল না, টেকনিক্যাল সমস্যার অজুহাতে। কোনো ভিডিও ফুটেজ ছিল না। এই কারণেই কনস্পিরেসি থিওরি ছড়িয়ে পড়ে। অনেকের মতে এপস্টেইন আত্মহত্যা করেনি, বরং তাকে খুন করা হয়েছিল। আইন যদিও এটিকে আত্মহত্যাই বলেছে, কিন্তু আজও এটি বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। এপস্টেইনের মৃত্যুর পর তদন্তের নজর যায় তার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গীর দিকে, গিসলেইন ম্যাক্সওয়েলের দিকে। ম্যাক্সওয়েল বিখ্যাত ব্রিটিশ মিডিয়া টাইকুন রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে। তাকে বলা হতো এপস্টেইনের ম্যাডাম। সে এপস্টেইনের জন্য তরুণী মেয়েদের খুঁজে আনত, তাদের ফাঁদে ফেলত এবং ট্রেনিং দিত। এপস্টেইন মারা গেলেও এফবিআই তদন্ত বন্ধ করেনি। 2রা জুলাই 2020-তে নিউ হ্যাম্পশায়ারের এক নির্জন ফার্ম হাউস থেকে গিসলেইন ম্যাক্সওয়েলকে গ্রেপ্তার করা হয়। জেফ্রি এপস্টেইন মৃত্যু দিয়ে শাস্তি এড়িয়ে যায়, কিন্তু তার সবচেয়ে বড় সহযোগী আইনের হাত থেকে রেহাই পায়নি। নভেম্বর 2021-এ নিউ ইয়র্কের আদালতে ভিকটিমদের হৃদয়বিদারক সাক্ষ্য পুরো বিশ্বকে কাঁদিয়ে দেয়। সেখানে প্রকাশ পায় ম্যাক্সওয়েল শুধু একজন সহযোগী নয়, বরং এই পুরো সেক্স ট্রাফিকিং নেটওয়ার্কের মাস্টারমাইন্ড। সে নিষ্পাপ শিশুদের এপস্টেইনের জন্য খুঁজে বের করত। জুন 2022-এ আদালত ম্যাক্সওয়েলকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। জীবনযাপনে তাকে লেখে না শেখান। বিচারক স্পষ্ট ভাষায় বলেন, এটা শিশুদের ওপর চালানো ক্রূরতার শাস্তি। আজ গিসলেইন ম্যাক্সওয়েল ফ্লোরিডার একটি জেলে নিজের সাজা ভোগ করছে। এপস্টেইন মারা গেছে, কিন্তু তার ফাইলগুলো বেঁচে আছে। আর সেই ফাইলগুলোই 2025 সালে বিশ্ব রাজনীতিতে আগুন জ্বালিয়ে দেয়। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, সব নাম ক্রিমিনালি গিল্টি প্রমাণিত নয়, কিন্তু নাম থাকা মানেই তাদের এপস্টেইনের সাথে কানেকশন ছিল। এটাই কি পুরো সত্য, নাকি এপস্টেইন ফাইলসের মাত্র 10% আমরা দেখেছি? আরও কত নাম এখনও হিডেন? আর ফিউচারে কি সব প্রকাশ পাবে? যদি তুমি চাও এপস্টেইন ফাইলস পার্ট 2, এক্স্যাক্ট লিকড ডকুমেন্টস, ভিকটিমসদের রিয়েল স্টোরিজ, তাহলে লাইক করো, কমেন্ট করো পার্ট 2, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ কিছু গল্প শোনা দরকার, কিছু সত্য লুকিয়ে রাখা যায় না।